আসসালামু আলাইকুম। স্কলার্স এডুকেশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে রসায়নের তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠনের ইলেকট্রন বিন্যাস নিয়ে। এখন ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কি? এখন আমরা দেখছিলাম হচ্ছে কি এই একটা পরমাণুর মূল কণিকা হচ্ছে কি? একটা পরমাণুর মূল কণিকা হচ্ছে আমাদের তিনটি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলো হচ্ছে কি পরমাণুর মূল কণিকা। এখন পরমাণুর যে মডেলটা আছে এটা হচ্ছে কি রকম, আমাদের কেন্দ্রের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। আর নিউক্লিয়াসের মধ্যে কি অবস্থান করে? নিউট্রন আর প্রোটন না? নিউট্রন আর প্রোটনগুলো কোথায় অবস্থান করে? আমাদের নিউক্লিয়াসের মধ্যে। আর ইলেকট্রনগুলো কোথায় থাকে? কক্ষপথে না? ইলেকট্রন কোথায় থাকে? কক্ষপথে। আমাদের নিউট্রন আর প্রোটনগুলো অবস্থান করে হচ্ছে নিউক্লিয়াসে, আর ইলেকট্রন থাকে হচ্ছে আমাদের কক্ষপথে। এখন ইলেকট্রন বিন্যাস করার সুবিধার্থে এখানে কক্ষপথগুলোর কিছু নামকরণ করা হয়েছে। কে, এল, এম, এন। নামকরণ না, এগুলো আমরা ইলেকট্রন বিন্যাস করার জন্য ধরে নিয়েছি এগুলাকে। এখন কে বলতে তোমার বোঝায় হচ্ছে এক নম্বর কক্ষপথ, এল বলতে হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এম হচ্ছে 3 নম্বর কক্ষপথ, আর ক্যাপিটাল এন হচ্ছে আমাদের 4 নম্বর কক্ষপথ। এখন কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? যেমন আমাদের অনেকগুলো পরমাণু আছে না? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা, আর ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17টা। এখন ইলেকট্রনগুলো কক্ষপথের মধ্যে বিন্যস্ত থাকবে। এখন ইলেকট্রনের মধ্যে কোন কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকবে এটার জন্য আমাদের একটা সূত্র আছে, কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা হচ্ছে 2n²। কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা হচ্ছে আমাদের 2n²। এখন এখানে n হচ্ছে কি? n হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। n হচ্ছে কি? প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো আমরা এখানে k = 1 দেখছিলাম, l = 2, m = 3, n = j4 গুলো দেখছি। 1 2 3 4 এগুলাই হচ্ছে কিসের মান? n এর মান। এগুলাই হচ্ছে আমাদের কিসের মান? n বা প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা হচ্ছে আমাদের কি? 2n²। এই অনুযায়ী যদি আমরা প্রথম কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করতে যাই, 2n² কি হচ্ছে 2 * 1² কি আসছে? 2টা। তাহলে এই প্রথম কক্ষপথ, এটার মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2টি। এরপরে আমাদের দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারবে দেখি? 2n² = 2 * 2² তাহলে এখানে কত থাকতেছে? 2² = 4, 4 দুগুণে 8। তাহলে আমাদের দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 8টি। দ্বিতীয় কক্ষপথে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 8টি। এবং সেম একইভাবে তৃতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে? 2n² = হচ্ছে 2 * 3² এটা আসবে হচ্ছে 18। এরপর আমাদের চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2n² = 2 * 4² এটা হচ্ছে কত? 32। কোন ইলেকট্রন সংখ্যাগুলো আমরা দেখলাম। তৃতীয় কক্ষপথে থাকতে পারবে হচ্ছে 18টা, এবং আমাদের চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে কয়টা? 32টি। ঠিক আছে? তাহলে এখন কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n², এবং প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 2টা, আর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 8টা, তৃতীয় কক্ষপথে থাকতে পারবে হচ্ছে 18টা, এবং চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে কয়টা? 32টা। যখন ইলেকট্রন বিন্যাস করছিল তোমরা অষ্টম শ্রেণীতে দেখছিলা, যখন তোমরা ইলেকট্রন বিন্যাস দেখছিলা তখন পড়ছিল হচ্ছে এই নিয়ম। যেমন ধরো অক্সিজেন 8 না? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 8। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে কত? 8। তাহলে আমরা জানি কি পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা যদি কি হয়, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি সমান থাকে না? তাহলে এখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা যেহেতু 8, ইলেকট্রন সংখ্যা কত হবে? 8। এখন তোমরা ক্লাস 8 অক্সিজেনের এরকম ইলেকট্রন বিন্যাস দেখছিলে না? প্রথম কক্ষপথে 2টা থাকতে পারবে, এরপর অক্সিজেনের দ্বিতীয় বাকি কয়টা ইলেকট্রন আছে? যেহেতু আমাদের এই অক্সিজেনের যদি তোমরা ইলেকট্রন বিন্যাস করতে যাও, তাহলে চলে আসতেছে ওই আরেকটা কক্ষপথ দাও। এখন অক্সিজেনের আমরা সূত্র অনুযায়ী কি দেখছিলাম? প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2টা না? এখানে 2টা ইলেকট্রন দাও। এখন 2টা দেওয়ার পর আমাদের বাকি ইলেকট্রন আছে আর কয়টা? 6টা। সূত্র অনুযায়ী দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 8টা না? এখন আমাদের হাতে ইলেকট্রন আছে 6টা, তাহলে আমরা সর্বোচ্চ দিতে পারবো 8টা,
কিন্তু আমাদের হাতে যদি ইলেকট্রন কম থাকে তখন আমরা ইলেকট্রন তো কমই দিব, তাহলে এখানে আমাদের বাকি 6টি এখানে বাকি 6টি থাকবে হচ্ছে এখানে, ঠিক আছে 6টা এরকম না? তোমরা ক্লাস 8 অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এরকম দেখছিলে না? কিন্তু যখন তোমরা ওই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখছিলা, পটাশিয়াম হচ্ছে 19, পটাশিয়াম 19, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? 2 হবে, প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা, এরপরে দ্বিতীয় কক্ষপথে কয়টা? সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারবে, 8টা দিলাম, 8টা দেওয়ার পরে মোট ইলেকট্রন সংখ্যা হয়েছে এখন কয়টা? 10টা। আমাদের পটাশিয়ামের বাকি ইলেকট্রন আরো কয়টা আছে? 9টা না? এখন সূত্র অনুযায়ী তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 18টা। কিন্তু আমাদের এখানে পটাশিয়ামের ক্ষেত্রে হয়ে যায় এখন বাকি 9টা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে দেওয়ার কথা না? বাকি 9টা ইলেকট্রন আমাদের তৃতীয় কক্ষপথে দেওয়ার কথা না? আমরা এখানে এরকম 9টা দেওয়ার কথা না? 2 4 6 8 9টা ইলেকট্রন এখানে দেওয়ার কথা না? কিন্তু এখানে 9টা ইলেকট্রন না দিয়ে আরেকটা ইলেকট্রন কোথায় চলে যাবে? চতুর্থ কক্ষপথে চলে যাবে। আরেকটা ইলেকট্রন কোথায় চলে যাবে? চতুর্থ কক্ষপথে চলে যাবে। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে 8টা, আর আরেকটা ইলেকট্রন কোথায় চলে যাবে? চতুর্থ কক্ষপথে চলে যাবে। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এরকম ছিল না? 2 8 8 1 এরকম না? এখন এটা কেন এরকম ছিল? এটার কোনো ব্যাখ্যা কি তোমাদের বইয়ে ছিল? ক্লাস 8 এর বইয়ে ছিল না। এখন এটা কেন হয়েছে আমরা দেখব। এটা দেখার জন্য আমাদের যেটা পড়তে হবে এটা হচ্ছে আউফবাউ নীতি, ঠিক আছে? এখন আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রনের বিন্যাসটা আমাদের করা হয়। আউফবাউ নীতি হচ্ছে কি? আউফবাউ নীতি আউফবাউ নীতিটা হচ্ছে ইলেকট্রনগুলো, মানে আমাদের এখানে কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে গমন করবে। আচ্ছা, এখন আমাদের আউফবাউ নীতিটা হচ্ছে কি? ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে গমন করবে। এখন এখানে দুইটা ওয়ার্ড চলে আসছে, একটা হচ্ছে অরবিটাল, আর একটা ওয়ার্ড আসছে এটা হচ্ছে শক্তি। আউফবাউ নীতিটার এখানে আমাদের দুইটা ওয়ার্ড চলে আসছে, একটা হচ্ছে অরবিটাল আর একটা হচ্ছে শক্তি। এখন অরবিটালটা কি? অরবিটাল হচ্ছে আমরা এর আগে কক্ষপথ দেখছিলাম না? প্রধান শক্তি স্তর, কতগুলো প্রধান শক্তি স্তর দেখছিলাম না? এখন অরবিটালকে প্রকাশ করা হয় হচ্ছে আমাদের এল দিয়ে, ঠিক আছে? এখন অরবিটাল হচ্ছে কি? আচ্ছা সরি, এখন আমরা এর আগে কি দেখছিলাম? প্রধান কক্ষপথ দেখছিলাম না? এন এর মান দেখছিলাম না? এখন এইভাবে কি আমাদের ইলেকট্রন বিন্যাসটা এই অনুযায়ী আমাদের ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ করা যায় না? কেন? এখানে কিছু কি ছিল? ব্যতিক্রম ছিল, যেমন আমরা পটাশিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম দেখছিলাম। এখন এটাকে ইলেকট্রন বিন্যাসকে কি করার জন্য, ইলেকট্রন বিন্যাস কিভাবে করব আমরা, মানে ইলেকট্রন বিন্যাস কিভাবে করা যায়, কি নিয়মে আসছে, এটা দেখার জন্য আমাদের কি আসছে? কতগুলো অরবিটাল চলে আসছে। পরমাণু তার কতগুলো কি আছে? এগুলো হচ্ছে প্রধান কক্ষপথ বা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর। এখন আর কতগুলো কি চলে আসছে? আমাদের অরবিটাল চলে আসছে। অরবিটাল গুলো হচ্ছে মূলত আমাদের ওই এখানে কি থাকবে? s থাকবে, p থাকবে, d থাকবে এবং f থাকবে। চারটা অরবিটাল আছে আমাদের। কয়টা অরবিটাল আছে? চারটা অরবিটাল আছে হচ্ছে কয়টা? চারটা। চারটা অরবিটাল হচ্ছে কি? s p d f। চারটা অরবিটাল আছে, এই অরবিটাল গুলো হচ্ছে কি? s p d f। এখন এই অরবিটাল গুলোর মধ্যে আমাদের কি থাকবে? ইলেকট্রন গুলা বিন্যস্ত থাকবে। অরবিটাল গুলোর মধ্যে কি থাকবে? ইলেকট্রন গুলা বিন্যস্ত থাকবে। এখন শক্তি একটা ওয়ার্ড চলে আসছে না? এখন কতগুলো আমাদের কি আছে? অরবিটাল আছে না? যেমন অনেক s p d f এই নামের কি আছে? অনেকগুলো অরবিটাল আছে। অরবিটালের কতগুলো শক্তির মান আছে? শক্তির মান হচ্ছে কি? n প্লাস n। শক্তির মানটা হচ্ছে কি? n প্লাস n। এখন আমরা এতটুকু দেখবো, এখানে n টা হচ্ছে আমাদের কি? প্রধান শক্তি স্তরের মান না? প্রধান শক্তি স্তরের মান। আর l কি তোমরা জানো? আর l টা হচ্ছে আমাদের ওই তোমরা একটু আগে আমরা অরবিটাল দেখছিলাম না? অরবিটালের মান।
অরবিটালের মান বলতে s p d f এগুলোর জন্য l এর কতগুলো কি আছে মান আছে। s এর জন্য l এর মান হচ্ছে 0, p এর জন্য l এর মান হচ্ছে 1, d এর জন্য l এর মান হচ্ছে 2, f এর জন্য l এর মান হচ্ছে কত 3। তাহলে s p d f এগুলোর জন্য l এর মান হচ্ছে কি, s এর জন্য হচ্ছে 1, p এর জন্য হচ্ছে s এর জন্য হচ্ছে 0, p এর জন্য হচ্ছে 1, d এর জন্য হচ্ছে 2 এবং f এর জন্য হচ্ছে কত 3। এখন n প্লাস l হচ্ছে এর কি শক্তির মান। তাহলে আমাদের নীতিটা কি রকম ছিল, ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে গমন করবে। তাহলে এখানে n প্লাস l এর মান যার কম হবে তার শক্তির মান কম হবে না, n প্লাস l যার কম হবে তার শক্তির মান কি হবে কম হবে। তাহলে ওই কম শক্তি স্তরে আগে যার শক্তি কম থাকবে তার কাছে ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে কি করবে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। আচ্ছা, এখন আমরা s এর l এর মান কি দেখছিলাম, s এর জন্য 0, s এর জন্য দেখছিলাম 0, p এর জন্য দেখছিলাম 1, d এর জন্য দেখছিলাম 2 এবং f এর জন্য দেখছিলাম হচ্ছে কি 3। এখন আমাদের আরেকটা সূত্র পড়তে হবে। এর আগে আমরা দেখছিলাম হচ্ছে প্রধান শক্তি স্তর বা শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। ওই সূত্রটা ছিল হচ্ছে কি 2n²। প্রধান শক্তি স্তর বা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা ছিল হচ্ছে কি আমাদের 2n²। এখন দেখব হচ্ছে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা হচ্ছে আমাদের কি 2 * 2l + 1। উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা হচ্ছে কি 2 * 2l + 1। এখন তাহলে উপশক্তি স্তরগুলো আমাদের কি কি s p d আর f। এখন s এর ক্ষেত্রে তুমি মানটা বের করো 2 * 2l + 1 মান বসাও। এখানে মান বসালে কি আসছে 2 * 2l এর মান কত বলো তো, s এর জন্য l এর মানটা কত বলো, এখানে s এর জন্য l এর মানটা কত 0 না, s এর জন্য l এর মান 0, তাহলে এখানে 0 গুণ হবে, 0 গুণ হলে এটা 0 হয়ে যাবে আর এখানে 1 থাকতেছে, 2 এর কত আসছে 2 আসবে এখানে। এবং p এর জন্য দেখো 2 * 2l + 1, এখানে 2 * 2 লিখলাম সূত্রের, এখানে আমরা সূত্রের 2 লিখলাম এবং এখানে l এর মান কত হবে p উপশক্তি স্তরের জন্য l এর মান কত ছিল আমাদের 1 না, তাহলে এখানে 1 গুণ দাও +1 ক্যালকুলেশন করলে এই মানটা আসবে হচ্ছে 6। এবং d এর ক্ষেত্রে দেখো 2 * 2l + 1, তাহলে কত আসছে 2 * এখন d এর জন্য উপশক্তি স্তরের মানটা বা l এর মানটা কত বলো তো 2 না, 2 + 1। এখন এখানে ক্যালকুলেশন করলে এই মানটা আসবে হচ্ছে 10। এবং তোমরা f এর জন্য মানটা লেখো 2 * 2l + 1, 2 * 2 এখন এখানে f অরবিটালের জন্য বা f উপশক্তি স্তরের জন্য l এর মানটা কত আসছে 3 না, তাহলে এটা 3 + 1। এখন সূত্র মান বসালে কত আসছে দেখো 2 এখানে 6 আর 7 এটা আসছে কত 14। এখন এগুলো আমরা কি দেখছি, এখন যেগুলো দেখছি এগুলো হচ্ছে আমাদের প্রধান শক্তি এই উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে। যেমন s এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 2টা, p এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 6টা, d এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে কয়টা 10টা, f এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে কয়টা 14টা। তাহলে এখন আমরা উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র দেখলাম, প্রধান শক্তি স্তরের সূত্র দেখছি, এটা সূত্র মনে রাখো। এবং আরেকটা সূত্র দেখছি, এটা হচ্ছে কি শক্তির মান নির্ণয়, অরবিটালের শক্তির মান নির্ণয় সূত্রটা। তাহলে আমরা কি দেখছি n + l, এই তিনটা কথা মনে রাখো। এখন আমরা যেটা দেখব এখন অরবিটালের, এখন আমরা উপশক্তি স্তর দেখছি না, এখন যেটা পড়বো এটা হচ্ছে কি উপশক্তি স্তরের নামকরণ, কারণ ইলেকট্রনগুলো কোথায় বিন্যস্ত থাকবে উপশক্তি স্তরে বিন্যস্ত থাকবে। আচ্ছা ধরো তোমার n আছে কতগুলো, n কত হতে পারে, n এর মান 1 থেকে শুরু হয় না, n হচ্ছে কি 1 থেকে না, 1 2 3 4 এরকম না, 4 একটু ঠিক করে লিখি। এখন n এর কতগুলো মান আছে 1 2 3 4 n এর জন্য। এখন আরেকটা সূত্র দেখবো আমরা, n এর জন্য কতগুলো কি আছে l এর মান আছে, n এর জন্য কি আছে n এর উপর l এর মানটা আমাদের একটু আগে আমরা l দেখছিলাম না, l এর মান, এই l এর মানটা নির্ভর করে হচ্ছে কিসের উপর জানো, l এর মান নির্ভর করে n এর উপর, নির্ভর করে n এর উপর, l এর মানটা নির্ভর করে হচ্ছে কিসের উপর n এর উপর। এখন এখানে হচ্ছে l এর মান সমান হচ্ছে কি, l এর মান হচ্ছে তোমার 0 থেকে n - 1 পর্যন্ত,
l এর মানটা হচ্ছে কি 0 থেকে n - 1 পর্যন্ত। আমাদের l এর একটু আগে আমরা কতগুলো মান দিয়েছিলাম না, এগুলো হচ্ছে কি 0 থেকে n - 1 পর্যন্ত। এই l এর মানগুলো আসবে হচ্ছে কোথা থেকে 0 থেকে n - 1 পর্যন্ত, 0 থেকে n - 1 পর্যন্ত। এখন দেখি এখানে তাহলে আমরা l এর মানগুলো বের করি, l এর মানগুলো আমরা বের করি। দেখো n এর মান যখন 1 হয়, n এর মান যখন 1 হয় তখন l এর মান কত হয় বলো তো? n এর মান যখন কত দিছে 1, তখন l এর মান কত হবে 0 থেকে n - 1। তাহলে এখানে 1 বসাও, 1 - 1 ইকুয়াল কত 0। তাহলে 0 থেকে 0 মানে n এর মান কত থাকতেছে 0 না। তাহলে এই আমরা দেখলাম কি n এর মান যখন 1 হয় l এর মান কত 0। এরপরে দেখো, এরপরে n এর মান যখন কত হয় 1 একটা শেষ করলাম, n এর মান যখন 2 হয় তখন l এর মান কত হবে দেখি। 0 থেকে 2 - 1 পর্যন্ত না, 0 থেকে 2 - 1 পর্যন্ত হচ্ছে না, 0 থেকে 2 - 1 পর্যন্ত। তাহলে দেখো আসতেছে 0 থেকে 1, 2 থেকে 1 চলে গেলে কত 1। তাহলে আমাদের l এর মান কত 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত মানে কত বলো তো 0 আর 1 না, তাহলে 2। যখন আমাদের l এর মান কি হয়, l এর মান যখন 2 হয় তখন l এর মান কয়টা আসছে দুইটা, একটা হচ্ছে 0 আসছে আর একটা কি আসছে 1 আসছে। এরপর আমরা 3 নম্বরে দেখি, যখন n এর মান কি হয় 3 হয়, n এর মান 3 হলে l এর মান কি হবে বলো তো 0 থেকে 3 - 1। তাহলে এটা কত আসতেছে 0 থেকে 2 পর্যন্ত না, 0 থেকে 2 পর্যন্ত কি কি আছে আমাদের 0 1 2। তাহলে যখন n এর মান 3 হয় তখন n এর কয়টা মান আসছে তিনটা মান, কি কি আসছে 0 আসছে 1 আসছে 2 আসছে। সেম ভাবে তোমরা n এর মান যখন 4 হয় তখন কি আসবে বলো তো 0 আসবে 1 আসবে 2 আসবে আর একটা কি আসবে 3 আসবে। একটু আগে আমরা দেখছিলাম না l এর কতগুলো মান দেখছিলাম না 0 1 2 3। এটা কখন বলো তো l এর মান যখন 0 হয় তখন s না, l এর মান যখন 1 হয় তখন 3 না, আর l এর মান যখন 2 হয় তখন কি d, l এর মান যখন 3 হয় তখন কি f না। এগুলো মনে আছে? l এর মান যখন 0 হয় তখন হচ্ছে কি s, p হলে কি 1, d হলে হচ্ছে 2 আর f হলে হচ্ছে কি আমাদের 3। এখন আমরা l এর মান লিখলাম, এখন আমরা অরবিটালের নামকরণটা করতেছি। অরবিটালের নাম, অরবিটালের অরবিটালের নামকরণ। আচ্ছা দেখি আমাদের কি আসতেছে। আচ্ছা বলো, যখন l এর মান 0 থাকে তখন কি বলতো s না, s। যখন l এর মান 0 থাকে তখন কি বলতো s না, যখন 1 থাকে তখন কি phi। এরপরে যখন 0 থাকে তখন হচ্ছে s, 1 থাকলে হচ্ছে phi, 2 থাকলে হচ্ছে কি d, এরপরে 0 থাকলে হচ্ছে s, 1 থাকলে হচ্ছে phi, 2 থাকলে হচ্ছে d এবং 3 থাকলে হচ্ছে কি f। এখন আমাদের কতগুলো বিষয় দেখতে হবে। দেখো n এর মান চলে আসছে না, আমাদের অরবিটালের মধ্যে লিখতে থাকতে হচ্ছে এইভাবে ns np nd nf, এইভাবে ns np nd ns। মানে এখানে আমাদের n হচ্ছে প্রধান শক্তি স্তরের কথা বলছে আর s হচ্ছে কি উপশক্তি স্তর। মানে প্রধান শক্তি স্তর হচ্ছে n, s হচ্ছে উপশক্তি স্তর। প্রধান শক্তি স্তর হচ্ছে n, p হচ্ছে কি উপশক্তি স্তর। সেম ভাবে তাহলে এখন এখানে 1 না, এটা হচ্ছে এই লাইন না, আর 2 এর জন্য আসছিল এই দুইটা, 3 এর জন্য আসছিল হচ্ছে এই তিনটা, আর এগুলো 4 এর জন্য আসছিল। এখন দেখো এটা কি 1s না, এখানে কি আছে n এর মান কত আছে, l এর মান তো l যেগুলো আছে এগুলো তো আমরা লিখে দিয়েছি, মান অনুযায়ী আমরা অরবিটালের নামকরণ করছি না। 0 থাকলে s, 1 থাকলে p, 2 থাকলে d, 3 থাকলে f নামকরণ করছি। এখন n এর মানগুলো বসে দাও। n এর মান হচ্ছে এখানে কত 1, এখানে হচ্ছে কত 2, এখানে হচ্ছে কত 3, এখানে হচ্ছে কত 3s, 3p, 3d আর এখানে হচ্ছে কত 4s, 4p, 4d। ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এখন এগুলো বুঝছো 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d। এতটুকু আমরা কি করলাম অরবিটাল বা আমাদের উপশক্তি স্তর যেগুলো ছিল এগুলোর নামকরণ করছি, অরবিটাল বা উপশক্তি স্তরের নামকরণ করছি। এরপর আমরা একটু আগে আমরা একটা কথা বলছিলাম না শক্তি, তাহলে অরবিটালের কতগুলো শক্তি থাকে না, শক্তি 1s এর শক্তির মান কত হবে বলো তো n প্লাস l অনুযায়ী, n প্লাস l অনুযায়ী 1s এর শক্তির মান কত হবে বলো তো। এখানে n এর মান কত, n এর মান কত এখানে 1 না, এখানে n এর মান 1 আর l এর মান s হলে কত 0 না, তাহলে এটা কি 1 প্লাস 0 ইকুয়াল 1 না। এরপর 2s এর ক্ষেত্রে দেখো 2s এর ক্ষেত্রে n প্লাস l এর মানটা কি রকম হবে বলো তো, n এর মান কি n এর মান 2 না, এখানে
এই 2s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে কত 2 এবং l এর মানটা হচ্ছে কি 0 না, যেহেতু s বলছে, তাহলে এটা কত আসবে 2 আসবে। এবং 2p এর ক্ষেত্রে কি রকম হবে, n এর মান 2, p এর মান কত হবে 1 না, তাহলে এটার মান কত আসছে 3 আসছে। 3s এর ক্ষেত্রে কি রকম হবে 2 প্লাস এখানে n এর মান কত, 3s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে কত 3 এবং s এর মান কত হলো l এর মান, মানে l এর মান যেটা আছে এটা হচ্ছে আমাদের কি, এখান থেকে আমরা s এর মানটা নিব। s এর জন্য l এর মান হচ্ছে কত, s এর জন্য l এর মানটা হচ্ছে কত 0 না, তাহলে এটার মান কত আসছে 3 আসছে। এরপরে 3p আসছে না, 3 প্লাস 1 শক্তির মান কত আসছে 4, 3d এর শক্তির মান কত হবে 3 প্লাস 2 ইকুয়াল কত 5, 4s এর শক্তির মান কত হবে 4 প্লাস 0 সমান হচ্ছে কত 4, 4p এর শক্তির মান কত হবে 4 প্লাস 1 সমান হচ্ছে কত 5। এরপরে 4d এর শক্তির মানটা কত হবে 4 প্লাস 2 সমান হচ্ছে কত 6। এখন শক্তির মান চলে আসলো, আমাদের শক্তির মান চলে আসছে না 1 2 3, এগুলো আমাদের কি শক্তির মান না, শক্তির মান আমরা বের করে ফেললাম। এখন দেখো 1s এর শক্তির মান আসছে 1, 2s এর শক্তির মান আসছে হচ্ছে 2, এরপরে 2p এর শক্তির মান, সবগুলো আমরা কি করছি শক্তির মানগুলো বের করছি না। এখন আমরা একটা আউট বাউন্ডারি লিখছিলাম না, আউট বাউন্ডারিতে আমরা কি লিখছিলাম ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে গমন করবে। তাহলে এখানে ইলেকট্রনগুলো কোথায় আগে প্রবেশ করবে, এটা কিসের উপর নির্ভর করতেছে বলতো, শক্তির উপর না, শক্তির উপর নির্ভর করতেছে না। তাহলে এখানে কোথায় আগে প্রবেশ করবে 1, এটার শক্তি সবচেয়ে কম না, তাহলে 1s এ না আগে সবচেয়ে আগে ইলেকট্রন প্রবেশ করবে, সবচেয়ে আগে ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে কোথায় 1s এ। এখন এরপরে শক্তি কার বেশি বলতো 2 না, তাহলে এরপরে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে 2s এ। এরপরে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে বলতো, এটার মান, আচ্ছা এটা আমি 3 লিখছি, হ্যাঁ ঠিক আছে, এই 2p তে না, 2p এর শক্তির মান 3 এবং 3s এর শক্তির মান হচ্ছে কি 3। এখন দেখো 2p এর শক্তির মান 3 হয়ে গেছে, 3s এর শক্তির মান হয়ে গেছে 3 হয়ে গেছে। এখন দুইটা শক্তির মান সমান হয়ে গেছে না, এখানে দুইটা শক্তির মান সমান হয়ে গেছে না। এখন এরকম যদি দুইটা শক্তির মান সমান হয়ে যায়, তখন যার n এর মান কম থাকবে, যার n এর মান মানে প্রধান শক্তি স্তরের মান যার কম থাকবে, তার কাছে ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে, তার শক্তিটা কি থাকবে কম থাকবে। তাহলে এখানে 3s, এখানে n এর মান কার বেশি 3s এর না, আর ওই 2p এর n এর মানটা কম না, তাহলে 2p এর শক্তি কম না, তাহলে 2s এর পরে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে 2p তে, 2s এর পরে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে 2p তে। এবং দেখো 2p এরপরে 2p আসলো, এরপর ইলেকট্রন কোথায় যাবে আমাদের, এরপর শক্তি কার 3s না, 3s এ না, 3s ইলেকট্রন প্রবেশ করবে, 3s এর পরে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে বলো তো 3s এর পরে, আচ্ছা আমি নতুন একটা দিয়েছি, প্রথমে 1s এ প্রবেশ করলো, 2s এ প্রবেশ করলো, এরপরে 2p তে প্রবেশ করলো, 2p এর পরে ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে কোথায় 3s এ। এখন 3s এর পরে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, 3s এর পরে কি আসবে বলো তো 3p আসতেছে না, 3p আসবে। এরপরে তোমার 3p আসবে, কারণ 3p এর শক্তির মানটা আমরা কত লিখছিলাম, 3p এর শক্তির মান কত লিখছিলাম, দেখো 3p এর শক্তির মান হচ্ছে 4, 3d এর শক্তির মান হচ্ছে 5, তাহলে এখানে শক্তি কার কম 3p এর শক্তিটা কম না, তাহলে 3p তে না আগে ইলেকট্রন প্রবেশ করবে 3p। এখন সিরিয়াল অনুযায়ী তোমার 3p এর পরে কি আসার কথা ছিল 3d আসার কথা ছিল না, কিন্তু এখানে একটা দেখো 3p না আসে এখানে কি চলে আসছে জানো, 3d তে ইলেকট্রন প্রবেশ না করে আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করছে জানো 4s এ। কেন দেখো 4s এর শক্তির মানটা কত বলো তো, 4s এর n প্লাস l এর মানটা কত বলো 4 প্লাস 0 ইকুয়াল 4 না, আর 3d এর শক্তির মানটা কত বলো 3 প্লাস 2 ইকুয়াল 5 না, n প্লাস l এর মানটা বসেছে, এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে l এর মান, d এর ক্ষেত্রে তোমার l এর মান হচ্ছে কি 2। তাহলে এখন দেখো 4s এর শক্তির মান আসছে হচ্ছে 4, আর আমাদের 3d এর শক্তির মানটা আসছে হচ্ছে 5, কার শক্তির মান কম আসছে 4s এর না, তাহলে ইলেকট্রন আগে 4s এ প্রবেশ করবে নাকি 3d তে প্রবেশ করবে, যার শক্তি কম তার কাছে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে 4s এ, 4s এ প্রবেশ করার পর ইলেকট্রন কোথায় প্রবেশ করবে 3d তে। এতটুকু বুঝছো, এতটুকু বুঝলে আমাদের একটা এখন একটা পড়া আছে, এটা হচ্ছে দেখো এবার আমরা s p d f এগুলো সিরিয়ালি আসতেছে না, s p d f, তাহলে 1s এর পর আমাদের 1p আসার কথা না, 1p এর পর আমাদের 1p আসলো, 1p এর পর 1d 1f এগুলো আসার কথা ছিল না। এখন এগুলা কেন আসে না বলো তো, 1s আসছে 1p 1d 1f এরকম আমরা কোনো কিছু পড়ছি পড়ি নাই, 1f এর পরে 2s, 2s এর পরে 2p, এরপরে 2d, এরপরে 2f, 2d 2f এরকম কিছু আমরা পড়ছি পড়ি নাই।
আচ্ছা এখন বলো 1p 1d 1f 2d 2f অরবিটাল গুলো কেন সম্ভব নয় কে বলতে পারবা? আচ্ছা তোমরা একটু চিন্তা করো, একটু আগে আমরা চার্ট দেখছিলাম না একটা, চার্টের মধ্যে যখন n এর মান কি হয়, n এর মান 1 হয়, তখন l এর মান শুধু কয়টা ছিল? একটা l এর মান ছিল না? এই আমরা l এর মান বের করেছিলাম না 0 থেকে n - 1 পর্যন্ত, তখন l এর মান শুধু কয়টা ছিল? একটা ছিল, ওটা হচ্ছে কি আসছিল? s আসছিল না? s আসছিল না? তাহলে এখানে কি p d f অরবিটাল এগুলো সম্ভব হবে? হবে না। এইজন্য আমাদের কি হয় নাই 1p 1d 1f এরকম কোন অরবিটাল আমাদের সম্ভব না। এখন এরপর আমরা যখন 2 দেখছিলাম, n এর মান যখন 2 দেখছিলাম, তখন আমাদের l এর মান কয়টা আসছিল? দুইটা আসছিল, একটা আসছিল হচ্ছে 0 আর একটা ছিল হচ্ছে কি 1। এখন 0 আসলে আমাদের কি বলতো? 0 আসলে হচ্ছে আমাদের s, আর যখন 1 আসে তখন হচ্ছে কি c। তাহলে কয়টা অরবিটাল সম্ভব? আমাদের দুইটা অরবিটাল সম্ভব। তাহলে যেহেতু দুইটা অরবিটাল সম্ভব, তাহলে আমাদের কি কি আসতেছে? একটা আসতেছে s আর একটা আসতেছে কি c। s তাহলে আমাদের এখানে কি আসলো? 2s আসছে, 2p আসছে। তাহলে 2d আর 2f এগুলা কি সম্ভব? সম্ভব না। আচ্ছা এখন আমাদের বেসিকটা ক্লিয়ার, এখন ইলেকট্রোবিনাস পাই কিনা দেখি। যেমন হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাসটা কিরকম হবে? হাইড্রোজেনের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা এক না, তাহলে ওর ইলেকট্রোবিন্যাসটা কিরকম হবে? প্রথমে কি আসবে? একদম প্রথম অরবিটাল যেটা আসবে এটা কি আসছিল? 1s আসছিল না? 1s 1s, তাহলে এখানে কি হবে? এটা 1s, এটা কি হবে? 1s 1s আসলো। এখন আমাদের হাইড্রোজেনের ইলেকট্রন আছে কয়টা? একটা না? তাহলে এটা কি হবে? 1s 1 হবে, ঠিক আছে। এখন হাইড্রোজেনের পরে আরেকটা দেখো, লিথিয়াম। লিথিয়াম কত? 3 না? লিথিয়ামের ইলেকট্রোবিন্যাসটা কিরকম হবে? লিথিয়ামের ইলেকট্রন আছে হচ্ছে কয়টা? 3টা। আচ্ছা প্রথমে আমাদের কি আসবে? 1s না? 1s। এখন s এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা না? s এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে দুইটা, p তে থাকতে পারে হচ্ছে 6টা। এটা আমরা সূত্রের মাধ্যমে দেখছিলাম। সূত্র কোনটা? 2 * 12 + 1। আর d তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে কয়টা? 10টা। f এর সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? 14টা। এগুলো আমরা দেখছিলাম। তাহলে 1s2, এখন আমাদের দুইটা ইলেকট্রন চলে গেল। 1s এর পরে কি আসবে বলো তো? 1p 1d 1f এগুলো তো আসবে না। তাহলে 1s এর পরে আমাদের কি চলে আসবে? 2s চলে আসবে। এখন দুইটা ইলেকট্রন দিয়ে দিছি, বাকি ইলেকট্রন আছে কয়টা? একটা না? তাহলে বাকি ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে? 2s এ। এখন লিথিয়ামের ইলেকট্রোবিন্যাসটা আমরা দেখলাম। আচ্ছা নাইট্রোজেনের ইলেকট্রোবিন্যাসটা কি রকম হবে? নাইট্রোজেন হচ্ছে কি 7। প্রথম আসবে হচ্ছে আমাদের 1s না? s এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। 1s এর পরে কি আসবে বলো তো? 2s না? 2s এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? যেহেতু এটা s, এখানেও সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? দুইটা। এখন আমরা ইলেকট্রন ছিল 7টা, এখান থেকে কয়টা দিয়ে দিছি? 4টা দিয়ে দিছি। বাকি ইলেকট্রন আছে হচ্ছে কয়টা? 3টা। 2s এর পরে কি আসবে? 2s এর পরে 2p না? p তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। আমাদের হাতে বাকি ইলেকট্রন আছে হচ্ছে কয়টা? 3টা। তাহলে আমরা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবো 6টা, আমাদের হাতে বাকি 3টা আছে, আমরা ওই 3টা দিছি। 6টা দিতে পারবো, 6টার কমও দেওয়া যাবে, কিন্তু 7টা কোনো দেওয়া যাবে না। নাইট্রোজেনও দেখলাম। যে সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রোবিন্যাসটা কি রকম হবে? প্রথম আসবে হচ্ছে কি 1s, 1s এ দুইটা। এরপরে 1s এর পরে কি আসবে? 2s না? 2s এর সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? দুইটা। 4টা ইলেকট্রন চলে গেল। 2s এর পরে আমাদের চলে আসবে হচ্ছে কি 2p। বাকি ইলেকট্রন আছে হচ্ছে আমাদের 7টা। p তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 6টা। এখানে 6টা দিলাম। এখন টোটাল ইলেকট্রন আছে আমাদের কয়টা? 10টা। বাকি ইলেকট্রন আছে হচ্ছে কয়টা? একটা। তাহলে এখানে কত চলে আসবে? 3s না? 2p এর পরে কি 2d আসবে? সিরিয়ালি তো 2p এর পরে 2d আসার কথা ছিল, এরকম আসার কথা ছিল না? কিন্তু 2d অরবিটাল কি কখনো সম্ভব? সম্ভব না। কারণ যখন আমরা n এর মান, এখানে n এর মান 2 দেখছিলাম না? n এর মান যখন 2 হয়, l এর কয়টা মান সম্ভব? দুইটা মান সম্ভব না? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। কয়টা মান সম্ভব ছিল n এর মান যখন 2 ছিল? n এর মান যখন 2 ছিল, তখন আমাদের কয়টা মান সম্ভব? 0 থেকে n - 1 পর্যন্ত। তাহলে একটা 0 থাকতেছে, তাহলে 2 - 1 সমান হচ্ছে কত? 1। তাহলে 0 থেকে 1 পর্যন্ত না? তাহলে 0 থেকে 1, 0 মানে হচ্ছে আমাদের s, 1 মানে হচ্ছে আমাদের p। তাহলে এখানে কি d আসছিল? আসে না। তাহলে d অরবিটাল সম্ভব না। তাহলে 2p এর পরে কি চলে আসবে আমাদের? 3s চলে আসবে। কয়টা আছে? 10টা। বাকি ইলেকট্রন আছে আর কয়টা? একটা। বাকি ইলেকট্রনটা আমরা 3s এ দিই। তাহলে এখন আমরা ইলেকট্রোবিন্যাস এগুলো পারবো। আমাদের আরো কয়েকটা ইলেকট্রোবিন্যাস দেখতে হবে। আচ্ছা আমরা এখন এতটুকু দেখছি না, সোডিয়াম দেখছি। তাহলে আমরা আরেকটা ইলেকট্রোবিন্যাস দেখি, পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে কত? 19 না? পটাশিয়ামের ইলেকট্রন আছে হচ্ছে কয়টা? 19টা। তাহলে এটা প্রথমে আসবে হচ্ছে আমাদের 1s, s এর সর্বোচ্চ কয়টা? দুইটা। 1s এর পর আসবে হচ্ছে কি 2s, 2s এর সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? দুইটা।
এরপর আসবে হচ্ছে 2p, p তে সর্বোচ্চ কয়টা? 6টা। 2p এর পর আসবে হচ্ছে আমাদের 3s, s এর সর্বোচ্চ কয়টা? 2টা। 3s এর পর আসবে হচ্ছে কি 3p, 3p তে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? 6টা। এখন টোটাল ইলেকট্রন কয়টা আছে দেখি, 4টা 10টা 12টা 18টা না। এখন আরেকটা ইলেকট্রন বাকি আছে, 19টা থেকে 18টা চলে গেছে, আরেকটা ইলেকট্রন বাকি আছে। এখন এটা 3p এর পরে নরমালি আসার কথা ছিল কি 3d না, কিন্তু 3d না আসে এখানে চলে আসবে হচ্ছে কি আমাদের 4s। এখানে কি চলে আসবে 4s, বাকি ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে? 4s এ প্রবেশ করবে। কেন? কারণ 3d এর শক্তির মান কত দেখছিলাম, 3d এর শক্তির মানটা ছিল এখানে n এর মান হচ্ছে কত 3, l এর মানটা হচ্ছে কত 2, এবং শক্তির মান আসছে কত 5, এবং 4s n প্লাস l এর জন্য এটার মান আসছে 4 প্লাস 0 সমান কত 1। কারণ আমরা দেখছিলাম না s p d f এগুলোর জন্য l এর মান দেখছিলাম না 0 1 2 3 দেখছিলাম না, এরকম দেখছিলাম না। এখন দেখো এটার শক্তির মান আসছে হচ্ছে 4, একটা শক্তির মান আসছে হচ্ছে 4, আরেকটা শক্তির মান আসছে হচ্ছে 5। এখন আমরা আউফবার নীতি অনুসারে দেখছিলাম না নিম্ন ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের ওই উপশক্তি স্তরে প্রবেশ করবে, তাহলে আগে কোথায় ইলেকট্রন প্রবেশ করবে? 4s এ প্রবেশ করবে নাকি 3d তে প্রবেশ করবে? যার শক্তি কম তার কাছে ইলেকট্রন কি করবে? আগে গমন করবে। তাহলে 3d তে না গিয়ে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করছে? 4s 1 এ প্রবেশ করছে। তাহলে এখন এটা বুঝছি না আমরা, এটা বুঝতে আমরা আরেকটা দেখি অ্যাসকেনেডিয়াম। অ্যাসকেনেডিয়াম হচ্ছে কত 21 না, এটা দেখি। প্রথমে আমাদের এগুলো সেম থাকবে 1s2 2s2 2p6 3s2 3p6। এখন টোটাল ইলেকট্রন কয়টা হয়েছে আমাদের? 18টা হয়ে গেছে। 3p6 এর পরে কি আসার কথা ছিল? নরমালি আসার কথা ছিল হচ্ছে কি 3d, কিন্তু চলে আসবে হচ্ছে কি 4s। কেন আসতেছে? কারণ এটা হচ্ছে কি ওই শক্তির মানের জন্য। এখানে কি আসবে 4s। এখন s এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2টা। এখন এখানে ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 20টা। তাহলে আমাদের এরপর 4s এর পরে কি আসবে বলতো? 4s এর পরে 3d না, বাকি একটা ইলেকট্রন 3d তে না প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের কিসের ইলেকট্রন বিন্যাস? অ্যাসকেনেডিয়াম। এখন আমরা আরেকটা দেখি ফেরাস। ফেরাস হচ্ছে কত 26, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এতটুকু ঠিক আছে। এখন কয়টা ইলেকট্রন হয়েছে আমাদের? এখানে 20টা, বাকি ইলেকট্রন আছে কয়টা? 6টা না। এখন টোটাল কয়টা হয়ে গেছে? 20টা, বাকি আছে হচ্ছে কয়টা? 6টা। 6টা এগুলো কোথায় প্রবেশ করবে? 3d6 এ না, 3d6 এ। এখন ফেরাস দেখলাম এতটুকু, আশা করতেছি এখন ইলেকট্রন বিন্যাস সবাই পারবে। এখন পর্যায় হিসাব তোমাদের এসএসসি তোমাদের তিনটা ব্যতিক্রম করতে হবে ইলেকট্রন বিন্যাসে। একটা হচ্ছে ক্রোমিয়াম 24 এর, আরেকটা হচ্ছে কপার 29 এর, আরেকটা ব্যতিক্রম করতে হবে হচ্ছে কি সিলভার 47 এর। মানে এগুলা ব্যতিক্রম আছে হচ্ছে কয়টা? তিনটা। একটা হচ্ছে ক্রোমিয়ামের, একটা হচ্ছে কপারের, আরেকটা হচ্ছে কিসের? সিলভারের। এই তিনটা তোমাদের লাগবে পর্যায় সারণীর মধ্যে। আচ্ছা, ক্রোমিয়াম 24 কি রকম ব্যতিক্রম দেখি। এটা ইলেকট্রন বিন্যাসটা করি আগে 1s2 2s2 2p6 3s2 3s2 এর পরে কি আসবে 4s2। এখন 20টা ইলেকট্রন হয়ে গেছে, বাকি 4টা ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 3d4 এ না, 3d4 এ প্রবেশ করবে। এখন আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা ছিল কি রকম? এরকম না, 4s2 3d4 এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু আমাদের একটা নিয়ম আছে, এটা হচ্ছে কি ইলেকট্রনগুলো একটা নিয়ম আছে, এটা লিখবা। ইলেকট্রনগুলো পূর্ণ ও অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল থাকবে। সামনে যা বেটা, তুই এটা তো কি এটা শ্বাস নাই হবে, তুই যাস, তুই রেকর্ডিং তুই সামনে যা, তুই এটা দেখি তো আচ্ছা। এখন একটা নিয়ম আছে, এটা হচ্ছে কি ইলেকট্রনগুলো পূর্ণ ও অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল থাকবে। এখন এখানে যখন পূর্ণ পূর্ণ বলতে কি? পূর্ণ বলতে এস এর ক্ষেত্রে তোমার কয়টা পূর্ণ আছে, আরেকটা আছে অর্ধপূর্ণ। এখন এস পি ডি এফ এগুলা তো সর্বোচ্চ কয়টা করে ইলেকট্রন? এস এ 2টা, পি এ হচ্ছে এই 6টা, পি তে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 6টা, ডি তে হচ্ছে 10টা,
এরপরে এক হচ্ছে 14টা। এখন অর্ধপূর্ণ বলতে এক, এখানে 3, এখানে 5টা, এখানে কয়টা 7টা না, এগুলো হচ্ছে অর্ধপূর্ণ না। তাহলে আমাদের একটা নিয়ম আছে, যেটা হচ্ছে কি ইলেকট্রনগুলো ওই তোমার পরমাণুর মধ্যে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় কি থাকবে, অধিক স্থিতিশীল থাকবে। এখন এখানে দেখো এটা শেষ কক্ষপথ না 4s, ওর শেষ কক্ষপথ না, একদম শেষ কক্ষপথ 4s না, একদম বাইরের কক্ষপথ 4s না। এরপরে এর আগে আছে হচ্ছে 3d না। এখন স্থিতিশীলতা লাভের জন্য ক্রোমিয়াম 24 থেকে একটা ইলেকট্রন তুলে চলে আসবে 3d তে চলে আসবে, 4s2 থেকে একটা ইলেকট্রন তুলে চলে আসবে 3d তে চলে আসবে, এবং এটা একটা 4s1 হয়ে যাবে, এবং এটা কি হয়ে যাবে 3d5 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে 4s1 হয়ে যাবে, এবং 3d5 এ কি হবে পরিণত হবে। তাহলে এখন দেখো তোমরা 4s1 এটা অর্ধপূর্ণ হয়ে গেল, আর একটা এটা অর্ধপূর্ণ হয়ে গেল। আমরা বলছিলাম কি ইলেকট্রনগুলো পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় কি থাকবে, অধিক স্থিতিশীল থাকবে। এইজন্য 3d 4s2 থেকে একটা ইলেকট্রন ঘুরে চলে আসলো, 3d4 এ চলে আসছে এবং স্থিতিশীলতা লাভ করছে। আর এটা কিসে পরিণত হয়েছে 4s2, আর এটা হচ্ছে কি 3d5। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাসটা কিরকম হচ্ছে, এখন ফাইনালি আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাসটা কিরকম হবে। এখন তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাসটা কি আহ্বানতির ব্যতিক্রম না, 1s2 2s2 2p6 3s2 3p6, এবং এখানে আসতেছে হচ্ছে 4s1 3d5। এখন আমরা ইলেকট্রোবিন্যাসের যে ব্যতিক্রমগুলো আছে কয়েকটা, আমরা মাত্র একটা ব্যতিক্রম দেখছি। এরপর আমরা ইলেকট্রোবিন্যাস কিভাবে করব, কিভাবে করতে হয়, অরবিটাল থেকে শুরু করে উপশক্তি স্তরের মান, তারপর প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকতে পারবে সবগুলো দেখছি। এখন আমাদের আরো কয়েকটা কপার আছে, সিলভার আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। এটার এই অধ্যায়ে তোমাদের আরেকটা ক্লাস হবে, নেক্সট ক্লাসে আমরা কি করব সিকিউ যখন সলভ করব বাকি সবগুলো দেখবো। মানে তোমরা যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যেমন কপার আছে সিলভার আছে, আর এখন যেগুলো পড়ছি আউফবার্নিটি পড়লাম, আরেকটা পড়ছি কি আউফবার্নিটির ব্যতিক্রম দেখছি, আর দেখছি হচ্ছে আমাদের কি কোয়ান্টাম সংখ্যা। এখন এগুলা থেকে কিভাবে সৃজনশীল আসে এটা আমাদের নেক্সট ক্লাসের বিষয় থাকবে। তো তাহলে এগুলো ইলেকট্রোবিন্যাসটা আপাতত ভালো করে প্র্যাকটিস করো। তোমরা চেষ্টা করবা কি 1 থেকে 30 পর্যন্ত যতগুলো মৌল আছে ওই মৌলগুলোর ইলেকট্রোবিন্যাসগুলো সবগুলা করার চেষ্টা করবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।